আইভিএফ এমন একটা প্রসিডিওর যে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় নবদম্পতিদের। ফার্টিলিটি ট্রিটমেন্টে ধৈর্যের প্রয়োজন হয়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কোন সময় আপনি বুঝতে পারছেন যে এটা হয়তো সঠিক পদ্ধতিতে এগোচ্ছে না? এটার জন্য আমরা যেটা করি, দম্পতির বয়স একটা খুব বড় ফ্যাক্টর এই পুরো এটা অস্বীকার করার কোনো জায়গাই নেই। কি কমপ্লিকেশনস সাধারণত হয় যেটা আপনারা ফেস করছেন? এই আইভিএফ এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কমপ্লিকেশন হচ্ছে ওএইচএসএস। ধরুন এগ এরকমই হলো যে কোনো একজন মায়ের সেটা যথেষ্ট কার্যকরী হচ্ছে না, তখন আমাদের হাতে অপশন হচ্ছে আজকের বাজারে ইভেন ইন্ডিভিজুয়াল সেক্টরে যদি আমি আমার মতো অর্গানাইজেশনের কথাও বলি, রাফলি অ্যারাউন্ড 1 লাখ। নমস্কার, হেলথ ইম্প্যাক্ট বাংলার একটা ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি রেশমি। আইভিএফ অর্থাৎ এমন পদ্ধতি যার মাধ্যমে এখন হাজার লক্ষ বা কোটিতে নবদম্পতিরা যারা কোনো কারণে সন্তান ধারণে অক্ষমতার শিকার হচ্ছেন, তারা এই পদ্ধতি গ্রহণ করছেন এবং এটা এই মুহূর্তে মেডিকেল সায়েন্সে বলা যেতে পারে একটা যুগান্তকারী ঘটনা বটে। তার জনক অবশ্য আমাদেরই এই বাংলারই একজন মানুষ। তো আজকে আমাদের সঙ্গে আমাদের অত্যন্ত প্রিয় চিকিৎসক ডক্টর বিপ্লব দেব রয়েছেন। ডক্টর দেবকে স্বাগত জানাই। নমস্কার ডক্টর দেব, আমরা আইভিএফ এর এই সমস্ত প্রশ্ন নিয়ে এর আগেও আপনার সাথে আলোচনা করেছি। আমি তখনই বলেছিলাম যে আরও অনেক কিছু থাকবে আমাদের জানার, তাই আপনাকে পেয়ে খুব ভালো লাগছে। কারণ আমরা আইভিএফ সম্পর্কে বেশ কিছু ভুল তথ্য আমরা জানি, আবার বেশ কিছু হাফ আর কি কিছুটা হাফ হার্টেড প্রশ্নের উত্তর কোথাও থেকে হয়তো পেয়েছি, সেটা থেকে আমরা কিছু কিছু জিনিস বানিয়ে নিই। যেমন একটা খুব বড় মিথ রয়েছে, অনেকে মনে করে নবদম্পতিরা যে অনেক সময়ে পেরিয়ে যায়। আইভিএফ এমন একটা প্রসিডিওর যে অনেক সময় চলে যায় এবং সে অপেক্ষার বুঝি অবসান হয় না। আজকে আমি প্রথম প্রশ্নটা আপনার কাছে এটাই রাখতে চাইছি যে ডক্টর, সত্যি কি একটা দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় নবদম্পতিদের? দেখুন, এটা উত্তরটা এরমভাবে দেওয়া খুব মুশকিল। ফার্টিলিটি ট্রিটমেন্টে ধৈর্যের প্রয়োজন হয়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ আপনি যদি আগের এপিসোডের কথা দেখেন, আমরা ওখানে বলেছি যে বিভিন্ন যে আমাদের ট্রিটমেন্টের পদ্ধতিগুলো আছে, ওষুধ, ইনজেকশন, আইইউআই, প্রত্যেকটাতেই আমরা একটা মিনিমাম 4 to 6 মান্থস একটা টাইম স্পেন্ড করছি। কারণ এই টাইম স্পেন্ডটা স্পেন্ড না করলে পরে ওই পার্টিকুলার পদ্ধতির যে অপটিমাম সাকসেস রেটটা, সেটা পেলাম কি পেলাম না সেটা বোঝার উপায় নেই। আমি যদি প্রত্যেকটা পদ্ধতি এক মাস করে করলাম আর মনে করলাম যে না আমার তো হয়নি, আমি তাহলে এবার পরেরটায় যাই, এবার পরেরটায় যাই, এটা খুব যথাযথ একটা অ্যাপ্রোচ হবে না। আচ্ছা, যদি একটা দম্পতির জন্য কোনো একটা ট্রিটমেন্ট অপশন সুটেবল হয়, তাহলে তার ওটা একটা মিনিমাম টাইম ট্রাই করা উচিত। আচ্ছা, আদারওয়াইজ ওইটা সাকসেস হলো কি হলো না পদ্ধতিটা, সেটা বোঝা যাবে না। সেটা কি 3 to 6 months নাকি 2 to 3 months কিরকম বলে আপনার মনে হয়? রাফলি আমরা একটা পদ্ধতি ট্রাই শুরু করলে পরে, ধরুন ওভুলেশন ইন্ডাকশন, এই পদ্ধতিটা যদি শুরু করি আমরা 3 to 4 months মিনিমাম ওটা স্টিক করে থাকি। এরপরে আসছে ধরুন আইইউআই, এটার ক্ষেত্রেও একই বক্তব্য, 3 to 4 month একটা মিনিমাম সময় আমরা স্টিক করে থাকি, যে এর মধ্যেই 15 থেকে 20% সাকসেস পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদি এর মধ্যে না আসে, ইটস বেটার টু কনসিডার দ্য নেক্সট অপশন। এবার নেক্সট অপশনটা হচ্ছে আইভিএফ। আইভিএফ পদ্ধতিটা এগুলোর তুলনায় মোর ডেফিনিট মানে, ধরুন আইভিএফ এর মেজর অংশ কি করি আমরা করি, আইদার আমি করি বা আমার টিম মেম্বার এমব্রায়োলজিস্ট করে। তো এইটার উপরে আমাদের কন্ট্রোল অনেক বেশি। আচ্ছা, এবং প্রকারান্তরে এই ট্রিটমেন্ট স্প্যানটা অনেক ছোট। একটা আইভিএফ সাইকেল আগেরবার বলেছিলাম, একটা শর্ট প্রোটোকল 2 সপ্তাহ, একদম একটা লং প্রোটোকল হচ্ছেন একজন মা এবং বাবা দুজনেই। হ্যাঁ, একটা লং প্রোটোকল, সেটা হচ্ছে 4 উইকস। সাকসেস রেট কত আসছে? একটা এক্স অ্যামাউন্ট অফ সাকসেস রেট। বেশ, বলবো নিশ্চয়ই আপনাদেরকে, ডাক্তারবাবু বলবেন এক্স অ্যামাউন্ট অফ সাকসেস রেট, সেটা এই বাকি পদ্ধতিগুলোর তুলনায় কিন্তু অনেক বেশি এবং টাইম স্প্যান ওগুলোর তুলনায় অনেক কম। আমি 3 থেকে 4 মাস বলেছি, আর এখানে বড়টাও যদি ধরি 1 মাসে আপনি এর চেয়ে বেশি সাকসেস পাচ্ছেন। তাহলে আইভিএফ অনেক লং প্রসিডিওর, অনেক বেশি সময় লাগে, অনেক বেশি ধৈর্য লাগে, ব্যাপারটা ঠিক উল্টো দাঁড়িয়ে গেল। কিন্তু রাদার এটা মোর ডেফিনিট প্রসিডিওর, এটা সময় রিলেটিভলি কম লাগে আপনার ড্রিমটা অ্যাচিভ করার জন্য, এবং যেখানে সাকসেস রেট অন্যান্যগুলোর তুলনায়
অনেকাংশে বেশি। আমি আগের দিন আপনারা অনেকে হয়তো আমাদের এপিসোড শুনেছেন, যদি না শুনে থাকেন একবার অনুরোধ করব শুনে নেওয়ার। 4টে প্রসিডিওরের কথা আপনি বলেছেন, 4টে ফেজ। হ্যাঁ, তো এই 4টে ফেজকে যদি আমি একসাথে করি তাহলে কতটা সময়কাল? যেমন আপনি প্রথমটা 1 মাস বললেন, তারপরের যে 3টে আরো ফেজ রয়েছে সব মিলিয়ে কি সময় ব্যয় করছেন? সব মিলিয়েই যেটা শর্ট প্রোটোকল বলছি, যেটা শর্ট প্রসেস বলছি, সেটাতে 2 উইকসের মতোই সময় লাগে। আচ্ছা। আর লং প্রসিডিওরটায় সেটাকে 4 to 6 উইকস ম্যাক্সিমাম। ওর বেশি কোনো ম্যাক্সিমাম, ওর বেশি কোনো অবস্থাতেই লাগে না। আচ্ছা, ওকে। এবারে আমি জানতে চাইবো যে সব সময় মানে সাকসেস রেটের কথায় স্বাভাবিকভাবেই মানে আমাদের জানতে ইচ্ছে করে নিশ্চয়ই, বা এটা আপনার কাছে আগে জানি যে ধরুন আপনি যখন এই প্রসেসের মধ্য দিয়ে একজন মা এবং বাবাকে নিয়ে যাচ্ছেন, কোন সময় আপনি বুঝতে পারছেন যে এটা হয়তো সঠিক পদ্ধতিতে এগোচ্ছে না? মানে ডেফিনেটলি সেখানেও তো কমপ্লিকেশনস হয়, সেখানেও তো হয়তো আপনাদেরকে আরো অন্য কিছু ভাবতে হয়। মানে এইটা মানে কখন আপনি বুঝতে পারেন যে এটা সঠিকভাবেই এগোচ্ছে নাকি কোথাও সমস্যা হচ্ছে? দেখুন, এটার জন্য আমরা যেটা করি, যখন একটা পেশেন্টকে আমরা আইভিএফ অ্যাডভাইস করি, আমাদের ফার্স্ট যে স্টেপটা হয় সেটা হচ্ছে কি টাইপ অফ আইভিএফ এই পেশেন্টের জন্য মোস্ট সুটেবল সেটা ডিসাইড করা। আচ্ছা। লং প্রোটোকল, শর্ট প্রোটোকল, কোন টাইপ। নেক্সট হচ্ছে কি টাইপ অফ মেডিকেশন অ্যাট হোয়াট ডোজ আমি এই পেশেন্টের জন্য দিচ্ছি, সেটা আমরা জাজ করি। এবং আমি ঠিক করছি না আমার এটা রেকটিফিকেশন বা কারেকশনের দরকার আছে, না আমি কিছু ওভারডু করছি, সেটা আমরা মনিটর করি। আচ্ছা। এই স্টিমুলেশন, এই যে 10-14 ডেজের যে স্টিমুলেশন পিরিয়ডটা, পেশেন্টকে স্ট্রিক্টলি আলট্রাসোনোগ্রাফি বা কখনো কখনো হরমোনাল অ্যাসেসমেন্টের মাধ্যমে মনিটর করা হয় যে আমার দিক থেকে কোনো কারেকশনস দরকার আছে কিনা। আইদার পেশেন্ট বেশি রেসপন্ড করছে, রেসপন্সটা কমাতে হবে, বা পেশেন্ট রেসপন্ড কম করছে, রেসপন্সটা বাড়াতে হবে। আচ্ছা। এই মনিটরিংটা হয়। ওকে। নেক্সট, যেটা আপনি একটা সুন্দর বক্তব্য এটা বলেছেন যে আমরা কি করে বুঝি, এই আইভিএফ এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কমপ্লিকেশন হচ্ছে ওএইচএসএস, ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোম। আচ্ছা। এটা একটা খুব ড্রেডফুল সিচুয়েশন এই আইভিএফ এর ক্ষেত্রে। 2 to 10% পেশেন্টের এই ওএইচএসএস হতে পারে। যাদের ওএইচএসএস হচ্ছে তাদের মধ্যে 2%-এর সিভিয়ার ওএইচএসএস হয়, যেটা একটা সিগনিফিক্যান্ট হেলথ ইম্প্যাক্ট কজ করতে পারে। আচ্ছা। তো আমাদের এই জন্য প্রথম ইন্টেনশনই থাকে ওই ওএইচএসএস ফ্রি ক্লিনিক করা। তার মানে হচ্ছে এই ওএইচএসএস মাইল্ড ফর্মে হলেও ঠিক আছে, কিন্তু সিভিয়ার ফর্মে যেন কোনো অবস্থাতেই ওএইচএসএস না হয়, সেটা আমরা কন্টিনিউয়াস মনিটরিং করি ডিউরিং স্টিমুলেশন। এবং যখন পিক আপ হয় ওই ফেজে আমরা বুঝতে পারি যে এই পেশেন্টের ওএইচএসএস হওয়ার প্রবণতা বেশি না কম। যদি আমরা বেশি দেখি তাহলে আমাদের কিছু প্রোফাইল্যাকটিক ট্রিটমেন্ট আছে যাতে ওএইচএসএসটা বেশির দিকে না যায়, তাহলে আমরা সেগুলো অ্যাডভোকেট করি। এবং এই পেশেন্টগুলো রিমেন্স আন্ডার স্ট্রিক্ট সুপারভিশন ইভেন আফটার পিক আপ। তার মানে কি, মানে আপনি বলছেন যে হসপিটালাইজেশন একজন মার, সেটা কি মানে এই আইভিএফ চলাকালীন মানে কতবার ওনাকে সাধারণত মানে হসপিটালে অ্যাডমিট করার মতো পরিস্থিতি তৈরি হতে পারে বা করতে হয়? হ্যাঁ, এখানে হচ্ছে যে আমরা দুটো প্রসিডিওর বললাম, যে একটা ওভাম পিক আপ, ওভাম পিক আপের সময় পেশেন্টকে ভর্তি হতে হবে, 4 to 6 আওয়ার্সের একটা হসপিটাল স্টে হবে। আচ্ছা। নেক্সট হচ্ছে এমব্রায়ো ট্রান্সফারের সময় পেশেন্টকে ভর্তি হতে হবে, 5 to 10 মিনিটসের প্রসিডিওর, 1 থেকে 2 ঘন্টার মতো ভর্তি থাকতে হবে। আচ্ছা। অ্যাজ সাচ ওভারনাইট স্টে আইভিএফ এ দরকার হয় না আনলেস দেয়ার ইজ এ কমপ্লিকেশন। এবং সেই কমপ্লিকেশনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কমপ্লিকেশন হচ্ছে সিভিয়ার ফর্ম অফ ওএইচএসএস। এই সিভিয়ার ফর্ম অফ ওএইচএসএস হলে পরে সেক্ষেত্রে পেশেন্টের বিভিন্ন রকম সমস্যা হয়, বমি হয়, খেতে পারে না, পেটে ভীষণ ব্যথা, ইউরিন আউটপুট কমে যেতে থাকে, শ্বাসকষ্ট হতে পারে। এই ধরনের পেশেন্টকে কিন্তু 5-7 দিন অবজারভেশনে রাখার দরকার পড়ে। আবারও বলছি, সম্ভাবনাটা কিন্তু এক্সট্রিমলি লো। আর এটাকে লোয়েস্ট পসিবল লিমিটে রাখাটা আমাদের রেসপন্সিবিলিটি। অবশ্যই তাই। তো সুতরাং আইভিএফ যারা করছেন এই কথাটা শুনে ভয় পাওয়ার কোনো দরকার নেই। অবশ্যই এখানে আমার মনে হয় যে এই যে ভুল ধারণাটা আমাদের ছিল যে আইভিএফ মানে একটা দীর্ঘ প্রক্রিয়া, আমার ধারণা হয়তো মানে এই যে অন্যান্য যে মানে প্রক্রিয়াগুলো রয়েছে আইভিএফ এ আসার আগে, যে আপনি আরো যে কটা ফেজ বললেন, হয়তো সেই ফেজে অনেকটা সময় পেরিয়ে যাচ্ছে বলে ফাইনালি যখন তারা আইভিএফ এ আসছেন তখন তাদের মনে হচ্ছে যে মানে সব মিলিয়ে বোধহয় খুব লম্বা হয়ে গেল। মানে ইন্টারপ্রিটেশনটা পিছন থেকে হয়। এক্স্যাক্টলি। যে আমি 10 বছর ধরে ট্রাই করছি কিন্তু আইভিএফ এ ঢুকেছি কিন্তু 2 মাসও হয়নি, কিন্তু
পেশেন্টের ইমপ্রেশন আমি তো ট্রাই তো করছি 10 বছর ধরে। অ্যাবসলিউটলি। আর এখানেও বয়সটা মানে আপনি শুরু থেকে কিন্তু বারবার বলে এসেছেন যে দম্পতির বয়স একটা খুব বড় ফ্যাক্টর এই পুরো মানে এটা অস্বীকার করার কোনো জায়গাই নেই। কারেক্ট। তো এক্ষেত্রে ধরুন যারা আমি ধরলাম যে যেহেতু এখন অনেক আমার ধারণা আপনিও এরকম অনেক দম্পতিদের পান যারা 40 ঊর্ধ্ব বা 40-এর কাছাকাছি বয়স এরকম অনেকেই রয়েছেন যারা সন্তান ধারণের জন্য চেষ্টা করছেন। তো তাদের ক্ষেত্রে কি মানে কি কমপ্লিকেশনস সাধারণত হয় যেটা আপনারা ফেস করছেন? দেখুন, বয়সের সাথে সাথে কমপ্লিকেশন বলতে মেডিকেল কমপ্লিকেশনের চান্স বেশি থাকে। তার মানে হচ্ছে অন্যান্য সমস্যাগুলো, অন্যান্য সমস্যাগুলো যে ধরুন 35 যার বয়স 35 অনওয়ার্ডস, এই গ্রুপ অফ পেশেন্টের হাইপারটেনশন আর ডায়াবেটিস এই মেডিকেল কোমরবিডিটিসগুলোর সম্ভাবনা বেশি থাকে। ঠিক আছে। আমাদের দিক থেকে অসুবিধা কি? আমাদের দিক থেকে অসুবিধা বয়স যত বাড়ে, আমরা আগেও বলেছি যে ওভারিয়ান রিজার্ভ কমতে থাকে, তার মানে হচ্ছে ওভারির কর্মক্ষমতাগুলো কমের দিকে থাকে। তো এই পেশেন্টের সেলফ স্টিমুলেশন মানে নিজের ডিম দিয়ে বাচ্চা হওয়ার সম্ভাবনা বা প্রবণতা কমের দিকে থাকে। এবং বয়স বাড়ার সাথে সাথে যদি আমরা ওনার ডিম দিয়ে আইভিএফ এর চেষ্টা করি, সেক্ষেত্রে আমাদের স্পেসিফিক কিছু জেনেটিক প্রবলেম বা ক্রোমোজোমাল প্রবলেমের সম্ভাবনা বেশি থাকে, যেটা সাধারণ লোক খুব কমনলি জানে, যেমন ডাউন সিনড্রোম, এডওয়ার্ড সিনড্রোম, পাটাউস সিনড্রোম, এই ধরনের যে জেনেটিক প্রবলেম বা ক্রোমোজোমাল প্রবলেমগুলো বয়সের রেসপেক্টে কিন্তু বাড়তে থাকে এবং সেটা 35 অনওয়ার্ডস ওটা হায়ার সাইডে যায়। তো এইগুলো হচ্ছে একটু ড্রব্যাক লেট এজের। ধরুন এরকমই হলো যে কোনো একজন মায়ের সেটা মানে যথেষ্ট কার্যকরী হচ্ছে না, তখন কি করেন আপনারা? তখন আমাদের হাতে অপশন হচ্ছে ডোনারোসাইড প্রোগ্রাম অফার করা। তাহলে কম বয়স্ক একটি মহিলা যার ওভারিয়ান রিজার্ভ ঠিক আছে, যার এক বা একাধিক বাচ্চা আছে, তো এই কথাটাকে যদি সাম আপ করি, প্রুভেন ফার্টাইল ডোনার মানে যার বাচ্চা আছে, এই রকম একজন ডোনার যার বয়স 23 থেকে 30 প্রেফারেবলি ম্যাক্সিমাম আপ টু 35, আমরা তাদের বিভিন্ন রকম হরমোনাল টেস্ট এবং আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে তার ওভারিয়ান রিজার্ভ অ্যাসেস করে নিয়ে তাকে অ্যাজ এ ডোনার এই মহিলার জন্য আমরা ইউজ করতে পারি। একদম। এখানেও কিন্তু ট্যাবু আছে, এখানেও কিন্তু এমন অনেক প্রশ্ন আছে। অনেক পরিবার এটা মনে করেন যে তাহলে বোধহয় এই সন্তান এই পরিবারের হলো না, জাস্ট বিকজ যে মার হয়তো সেই মুহূর্তে তিনি সক্ষম নন, তার হয়তো সেই এগ নেই যেটা তিনি মানে সন্তান ধারণের জন্য ব্যবহার করতে পারেন, এবং সেক্ষেত্রে আপনি যা বললেন যে অন্য একজন মা তার কাছ থেকে সেটাই হয়। এই ট্যাবুটাকে কিভাবে ভাঙবেন? এটা আমরা সবসময় একটু ডিফারেন্টলি হ্যান্ডেল করার চেষ্টা করি। একটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স লেভেল বাড়ানোর জন্য বলি যে আপনার এটা দিয়ে যদি না হয় আর আপনার যদি একটা গোল পেতে হয়, তাহলে এটা ছাড়া আপনার অল্টারনেটিভ চয়েস নেই। এটাকে আপনি অ্যাকসেপ্ট করতে শিখুন, অ্যাকসেপ্ট করুন, সময় নিন কিন্তু অ্যাকসেপ্ট করুন। কারণ আপনি 2 মাস দেরি করলে বা 3 মাস দেরি করলে পরে আপনার সাংঘাতিক কিছু ক্ষতির নেই। কারণ আমি একটা নেব তো 23 বছর বা 24 বছরের মহিলার কাছ থেকেই, আপনার কাছ থেকে তো নিচ্ছি না, অসুবিধা নেই। কিন্তু আপনি সাইকোলজিক্যালি এটাকে অ্যাকসেপ্ট করুন আগে, আপনি নিজেকে প্রিপেয়ার করুন। হ্যাঁ, এটা সত্যি যে আপনি জেনেটিক মাদার হলেন না, কিন্তু ফর সোসাইটি যে বেবিটা ক্যারি করছে সেই মাদার। অ্যাবসলিউটলি। আপনার বাড়ির পাশের লোকটাকে না আপনি বলতে যাচ্ছেন ডিমটা কার কাছ থেকে এসছে, না সে জিজ্ঞাসা করতে চাইছে যে ডিমটা আপনি কোথা থেকে পেয়েছেন। এই পুরো প্রসেসের মধ্যে দিয়ে ডক্টর যখন পেশেন্টরা আসেন কতটা স্ট্রেসের মধ্যে দিয়ে তারা যান? ভীষণই থাকে, ভীষণ স্ট্রেসফুল একটা সিচুয়েশন হয়। এই যে আইভিএফ এর স্ট্রেসের কোনো সীমা নেই, কিন্তু সেটাকে বোধহয় কন্ট্রোলে রাখাটা খুব জরুরি। কন্ট্রোলে রাখাটা জরুরি। স্ট্রেসটা তখনই আরও বেশি হয় যখন জিনিসটা সম্পর্কে পেশেন্টের জ্ঞান থাকে না, মানে কি হতে চলেছে, আনসার্টেনটি যদি থাকে না একটা প্রসেসে, মানে আমার কাছে আসছে, কেন আসছে সে জানে না, আমি কি তাকে বলতে চলেছি আজকে সে জানে না। যা হোক একটা কিছু বললাম, সে বুঝলো এটা করে আবার কালকে আসতে হবে, কিন্তু কালকে কেন আসতে হবে সেটা কিছু জানে না। হ্যাঁ, এই যে জানা না জানার গ্যাপটা যত কম থাকবে পেশেন্টের স্ট্রেস তত কমবে। পেশেন্ট যদি জানে আমি আজকে আসছি ফলিকুলোমেট্রি করতে, আমার ডিম বড় হচ্ছে কিনা দেখবে, দেখার জন্য, দেখার পরে ডক্টর আইদার সেম ওষুধ দেবেন বা ওষুধ কমাবেন বা ওষুধ বাড়াবেন, সে জেনে নিল যে ওষুধের কাজ ঠিক করছে, সবকিছু ঠিকঠাক চলছে, তাকে 2 দিন পরে আবার আসতে হবে। তো পেশেন্টকে যদি এই লুপে না নেওয়া যায়
মানে আপনি বলছেন এডুকেট করা করা, খুব জরুরি হ্যাঁ। পেশেন্টদেরকে। পেশেন্ট যদি না বোঝে যে কি হতে চলেছে বা আমরা যদি না বোঝাতে পারি, সেটা আমাদের জন্যও খুব চাপের ব্যাপার। কারণ আরেকটা- পেশেন্ট হ্যাঁ, তখন সবচেয়ে বড় সমস্যা হয়, পেশেন্ট আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন নিয়ে রান করে। আইভিএফ করছি মানে 100% প্রেগনেন্সি। আচ্ছা, হ্যাঁ, মানে এই ধারণাতে কিন্তু অধিকাংশ মানুষই থাকেন। হ্যাঁ, মানে এটা নিয়েও একটা, মানে আমি এই প্রসঙ্গে একদমই আসতে যাচ্ছি। জাস্ট মাঝখানে আমার একটা প্রশ্ন ছিল যে এই যে ধরুন আপনি যেটা বলছিলেন, যখন ভ্রূণকে আবার মায়ের শরীরে দেওয়া হচ্ছে বা যখন মানে এগ বের করে এনে যে এমব্রায়োলজিস্ট যেটা করছেন, মানে ল্যাবে যেটা হচ্ছে, এই পুরো প্রক্রিয়াটার মধ্যে মানে মায়ের শরীরের ওপর দিয়ে অনেক কিছু যাচ্ছে, মানে একদমই। কতটা সেটা পেইনফুল বা কতটা ইমোশনালিও তার কাছে ধাক্কা, এটা একটু যদি আপনি বলেন আমাদেরকে। হ্যাঁ, এটা না খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট, যে আইভিএফ অ্যান্ড আইভিএফ রিলেটেড পেইন। রাইট। পেন যদি আপনি ফিজিক্যাল পেনের কথা চিন্তা করেন, তাকে ইঞ্জেকশন নিতে হচ্ছে, একটা লং ডিউরেশন ইঞ্জেকশন নিতে হচ্ছে, কোনো প্রসিডিওরে 4 সপ্তাহ, কোনো প্রসিডিওরে 2 সপ্তাহ ফিজিক্যাল পেন তাকে বিয়ার করতে হবে। কিন্তু এই ফিজিক্যাল পেনটা টলারেবল ইন রেসপেক্ট টু আদার পেন, যদি আপনি ওইগুলোকে কনসিডার করেন। ধরুন ফিনান্সিয়াল পেন, একটা আইভিএফ করতে একটা কাপলকে 8 থেকে 10 বার ক্লিনিকে আসতে হচ্ছে, সেই পুরো ওয়ার্কিং ডেজটা লস, টোটাল রোজগারটা লস। আচ্ছা, বুঝতে পেরেছি। এখানে এসে বসে থাকছে, সামনে কি হতে চলেছে, পরে কি হবে জানে না, আনসার্টেনটিস, অ্যাংজাইটি, স্ট্রেস, সেটা ভয়ঙ্কর পরিস্থিতি। ওকে। এই সাইকোলজিক্যাল পেন, ফিনান্সিয়াল পেন, এইটা বরঞ্চ বেশি ফিজিক্যাল পেন থেকে। ফিজিক্যাল পেন টলারেবল। আর এখন আমাদের পদ্ধতি আপগ্রেড হয়েছে, এখন তো পেনলেস নিডল চলে এসছে, যে এখন ইঞ্জেকশন দেওয়ার সময় পেনও লাগে না। সো ফিজিক্যাল পেন ফ্রি আইভিএফ এসে গেছে মার্কেটে, কিন্তু বাকি দুটো পেন ফ্রি করা ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট। সেই আমি ইনফ্যাক্ট আপনি সত্যি তো, মানে ফিজিক্যাল পেইন যদি মানে আপনি মানে এড়িয়ে চলতেও পারেন, কিন্তু ফিনান্সিয়াল পেইনের কথা যেটা আমরা বলছি, আমরা জানি যে আইভিএফ এটা একটা খরচ সাপেক্ষ চিকিৎসা, কোনো সন্দেহ নেই। তবুও এই সম্পর্কেও যথেষ্ট ভ্রান্ত ধারণা আছে। আমি চাইবো যে আপনি একটু মানে আলোকিত করুন সকলকে, দর্শকদের, যে কিরকম তার এক্সপেকটেশন, যারা ভাবছেন এই মুহূর্তে আইভিএফ এ আসার কথা, তাদের তো নিজেদেরও রেডি হতে হবে, নিজেদেরও তৈরি হতে হবে। একটু যদি আমাদেরকে এই ব্যাপারে শিক্ষিত করেন। আমি এটা আপনাকে খুব খোলাখুলিভাবে এই আলোচনাটা করছি। দেখবেন কোনো সেন্টারে কখনো 1.25 লাখ টাকা, কোনো সেন্টারে 1.5 লাখ টাকা, কোনো সেন্টারে 2.5 লাখ টাকা, বিভিন্ন সেন্টারে বিভিন্ন খরচা খরচ। পেশেন্ট তো এখানে পাজেল হওয়ার খুব সম্ভাবনা, যে 2.5 লাখ করছে সে বেশি ভালো, আর যে 1 লাখ বা 1.25 লাখ করছে তার আইভিএফ এর সাকসেস রেট কম হওয়ার সম্ভাবনা বেশি। এটা ইউজুয়াল ইন্টারপ্রিটেশন হয়, এটাই স্বাভাবিক। আমিও ওই জায়গায় থাকলে আমিও ওই রকমই ইন্টারপ্রিটেশন করতাম। এইবার আইভিএফ এর খরচা খরচটা যদি আমরা কতগুলো ভাগে ভাগ করে দেখি, যেটা পেশেন্টের পক্ষে বোঝা খুব মুশকিল, আমি বোঝানোর জন্য আপনাকে বলছি। কিছু আইটেম আছে কনজিউমেবলস আইটেম, যেগুলো আইভিএফ প্রসিডিওর চলাকালীন ইউজ হবে। ধরুন আমি একটা ব্যক্তি বিশেষ, আমার একটা আইভিএফ ক্লিনিক আছে, আমি আমার সাথে একটা কর্পোরেটের কম্পেয়ার করছি, ঠিক আছে? একটা এক্স কর্পোরেট আর আমার ক্লিনিক, কনজিউমেবলস ইউজ, মিডিয়া ইউজ, ইনজেকশন ইউজ সেম, তাহলে এখানে খরচের পার্থক্য কিচ্ছু হওয়ার জায়গা নেই। কারণ এইগুলোতে আমি যেই মুহূর্তে কম্প্রোমাইজ করব, আমার সাকসেস রেট উইল গো ডাউন। না কর্পোরেট চাইবে, না ইন্ডিভিজুয়াল চাইবে, আমার এক্সিস্টেন্স নিয়ে প্রশ্ন চলে আসবে। আমার সাকসেস না হলে আমার ক্লিনিক থাকবে না। তো ওই জায়গায় আমি আর যাই হোক কম্প্রোমাইজ করার কোনো জায়গা নেই। নেক্সট খরচ হচ্ছে প্রফেশনাল ফিস। আমার সেন্টার, আমি প্রফেশনাল, আমার একটা এক্স অ্যামাউন্ট ফিস আছে, সেটা তো খুব স্বাভাবিক, এক্স অ্যামাউন্ট ফিস আছে। কর্পোরেট কাজটা করাচ্ছে আমার মতো কোনো ফার্টিলিটি স্পেশালিস্টকে দিয়ে, তো তার জন্য একটা ওয়াই অ্যামাউন্ট ফিস তাকে রাখতেই হবে। তাহলে এই দুটোর মধ্যেও, এই প্রফেশনাল ফিজের মধ্যেও সিগনিফিকেন্ট ডিফারেন্স কিছু হবে না, ইউজুয়ালি হয় না। এর পরের অংশটা হচ্ছে সাংঘাতিক অংশ। এর পরের অংশটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। আমার ইউনিট ধরুন 2000 স্কোয়ার ফিটের, 2000 স্কোয়ার ফিটে 10টা স্টাফ। কর্পোরেট
20,000 স্কোয়ার ফিট 50টা স্টাফ, তো তার রানিং কস্ট আর আমার রানিং কস্ট তো এক হবে না, বুঝতে পেরেছি। হ্যাঁ, তো তার রানিং কস্ট অনেক বেশি হবে, সে নিশ্চয়ই তার পকেটের পয়সা দিয়ে রানিং কস্ট মিট আপ করবে না। ঠিক, অ্যাট দ্য সেম ফারাকটা বোধহয় ওখানেই হয়ে যাচ্ছে। এই ফারাকটা হচ্ছে সাংঘাতিক ফারাক। নেক্সট হচ্ছে একটা বিজনেস যখন রান করে, সে যেই চালাক, ইন্ডিভিজুয়াল চালাক আর কর্পোরেট চালাক, তার একটা প্রফিট মার্জিন তো মিনিমাম কিছু থাকবে। সেটা কর্পোরেট যেভাবে চিন্তা করবে, একটা ইন্ডিভিজুয়াল প্রফেশনাল ডেফিনেটলি ডিফারেন্টভাবে চিন্তা করবে। সঠিক কথা। তো এই শেষ দুটো, এই চারটের মধ্যে প্রথম দুটো ফিক্সড, সে কর্পোরেট হোক আর ইন্ডিভিজুয়াল হোক, আর শেষ দুটো হচ্ছে যেটা এই ভেরিয়েশনটা ক্রিয়েট করে। ওকে, এই যে 1 লাখ আর 2.5 লাখের ভেরিয়েশনটা ওখানে ক্রিয়েট হয়। ওকে, সাকসেস রেট কম্প্রোমাইজ করে কেউ কিচ্ছু করবে না, না ইন্ডিভিজুয়াল করবে না কর্পোরেট করবে। ওকে, তাহলে জাস্ট একটা যদি আমি একদম শেষ করছি আজকের এপিসোড, এবং সাকসেস রেট নিয়ে কথা বলবো আরও একটা এপিসোডে ডক্টরের সাথে, কিন্তু যদি একটা আনুমানিক ধারণা দিই, তাহলে কি 1 থেকে 2 লাখ কিরকম মাথায় রাখবে আজকের বাজারে? ইভেন ইন্ডিভিজুয়াল সেক্টরে যদি আমি আমার মতো অর্গানাইজেশনের কথাও বলি, রাফলি অ্যারাউন্ড 1,25,000 থেকে 1,50,000 মতো খরচ হয়। ওকে, কর্পোরেট হ্যাঁ রেটটা একটু হায়ার সাইডে হবে, এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। আপনার যদি কর্পোরেট প্রেফারেন্স থাকে, আপনার যদি অ্যাম্বিয়েন্সটা ভালো দরকার হয়, একটু এক্সট্রাঅর্ডিনারি জিনিস দরকার হয়, তো এক্সট্রাঅর্ডিনারি পেমেন্ট করতেই হবে। তা মনে হয় শেষ অবধি লক্ষ্য একটাই, সেটা হচ্ছে সন্তান ধারণ, আর সেজন্যই ছুটে ছুটে যাওয়া ডক্টরদের কাছে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এতটা সময় দেওয়ার জন্য। কিন্তু হ্যাঁ, এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা চাই যে আপনাদের সঠিক সম্যক ধারণা হোক। তাই যেরকম বলছিলাম ডাক্তারবাবুকে, যে সাকসেস রেট যেটা আপনাদের মনে অনেক বড় প্রশ্ন, সেটা নিয়ে আরেকটা এপিসোড ডেফিনেটলি করবো, কথা দিয়ে আজকের এপিসোড এখানে শেষ করলাম। হেলথ ইম্প্যাক্ট বাংলার সঙ্গে থাকুন। আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, এবং প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখবেন। ধন্যবাদ।